মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা দরকার। প্রবৃদ্ধি যে পরিমাণ হওয়ার কথা হচ্ছে না। IMF এর কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত শর্ত নতশিরে মানতে বাধ্য হওয়ার কথা ছিল না। কালো টাকা সাদা করার কথা ওনারা একটু ব্যাখ্যা দিলেন যে আমরা তো বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি। তো তার থেকে আমরা মনে করছি যে সবকিছু সমস্ত প্রতিষ্ঠানগুলো অর্গানগুলো সবই নিজেদের মতো করে প্রস্তুত আছে, সুনির্দিষ্টভাবে সংলাপ বলতে যা বোঝায় করেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে এই সংলাপে আমরা আলোচনা করি দেশের সমসাময়িক প্রেক্ষাপট, আমরা বুঝে নিতে চাই দেশ কোন দিকে যাচ্ছে, জাতীয় নির্বাচন কবে হবে, রাজনৈতিক দলগুলোর যে আলোচনা অন্তর্বর্তী সরকারের সাথে তা কতটা আগালো, জুলাই সনদের বা কি হলো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে আলোচনার জন্য আপনাদের পরিচিত মুখ সিপিবি সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে আপনি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন, সেজন্য অভিনন্দন জানাচ্ছি। আলোচনার শিরোনাম আজকে জুলাই সনদ নির্বাচন। প্রিয় দর্শক, তার এই বিষয়টি আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হবেন এশিয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা তার আগে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের বাজেট যে প্রণয়ন করেছেন, এতদিনের যে চিরাচরিত যে বাজেট আপনারা দেখেছেন সংসদে অধিবেশনের মাধ্যমে, সেটি নয়, অন্তর্বর্তী সরকারের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটেই তারা বাজেট দিয়েছেন। বাজেট বক্তৃতায় আজকে, বাজেট পরবর্তী বক্তৃতায় আজকে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন, তা হচ্ছে এই বাজেটকে জনবান্ধব বলেছেন এই বাজেট ব্যবসা বান্ধব বাজেট। এই বিষয় নিয়ে আমি প্রথম শুনতে চাই প্রিন্স ভাই আপনার কাছে। আপনাদের যে বাজেটটি দেখছেন, কালো টাকা সাদা করার সুযোগ বলেছে যে বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী সিপিডি এবং এনসিপিও এটি বলছেন, যদিও প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব এবং ব্যবসা বান্ধবী অর্থ উপদেষ্টার দাবি। আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথাটা এইভাবেই একটু শুরু করতে চাই। আসলে তো আপনিও বলেছেন যে এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। তা খুব খোলা মনে বললে এদের কাছ থেকে আমরা খুব একটা প্রত্যাশা করিনি, তবে একটা প্রত্যাশা আমাদের ছিল যে যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তার উপরে তো এরকম কোনো দলীয় অন্য কোনো চাপ নেই, তাইলে অন্তত পক্ষে একটা সংকটময় মুহূর্ত আছে সেটা আমরা বুঝি, কিন্তু অন্তত পক্ষে গতানুগতিকতা পরিহার করে একটা পজিটিভ পদচিহ্ন তারা রেখে যেতে পারে কিনা, এইটুকু আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা আশাহত হয়েছি। এই কারণে এই যে আপনি দুটি কথা বললেন যে প্রেস কনফারেন্সে বলেছেন জনবান্ধব এবং ব্যবসা বান্ধব, একটু খেয়াল করলে দেখবেন বিগত সরকার এবং তারাও বাজেটের পরের দিন যে প্রশ্ন উত্তর পর্ব করতো ঠিক একই কথা বলতো, শব্দের কিন্তু হেরফের নাই। আমার কাছে মনে হয় হ্যাঁ ফেসের পরিবর্তন, কিন্তু বোধহয় ওই যে দেখবেন একই ফরম্যাট কারা আমলা এবং অন্যরা তৈরি করে, উনি পড়েন, পরের দিন প্রেস কনফারেন্স করেন, ওনার লোকজন থাকেন, উত্তর দেন। তো অনেক সময় আমরা মজা করে বলি যে ওই চেয়ার টেবিল তো ঠিক থাকে, ড্রয়ার টানলে যা বেরোয় কাগজ ওইগুলোই তিনি বলেন। আচ্ছা, এইটা আমরা আসলে ওনাদের কাছ থেকে আশা করিনি। কেন? খুব বেশি কথা আমি না বলে ছোট ছোট কথা বলি। আপনি কালো টাকার কথা বলেছেন, একটু পরে আসি। সেটা দেখেন, আমরা তো একটা সংকটজনক মুহূর্তে আছি। তো এখন মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা দরকার। প্রবৃদ্ধি যে পরিমাণ হওয়ার কথা হচ্ছে না। আচ্ছা, এবার আমি এই দুইটা নিয়ে ছোট্ট খালি তথ্য বলি। ওনারা প্রবৃদ্ধির যে প্রজেকশন করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যরা বলতেছে সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুদ্রাস্ফীতি কিছুটা রেস্টেনে ধরা গেছে, কিন্তু সেইটাও যথাযথভাবে হবে বলে কেউ প্রত্যাশা করে না। তাহলে আপনি তথ্যর একটা বললাম। এবার হচ্ছে আপনি ইমিডিয়েট এই যে সময় আমরা আসি, অন্য কিছু ভুলে যে আমরা ছোট্ট 2-3টা জিনিস যদি দেখি, সাধারণ মানুষের আয় একই রকম, মানে আমি টাকার অঙ্ক আছে বা ধরেন 2-4 টাকা বেড়েছে কারোর, কিন্তু আগে যে টাকা নিয়ে বাজারে যে জিনিসপত্র কিনতে পারতেন, এখন যদি আপনার 10 টাকাও বেড়ে থাকে, আপনি কি একই জিনিস কিনতে পারছেন? পারছেন না। তাহলে মানুষ আর্থিক, অধিকাংশ মানুষ সংকটে আছে। এবার ফিরে যাই, ওনারা যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এখন IMF এর প্রেসক্রিপশন এই বাজেটে আছে করেছেন, তারাই বলছে এই সময়কালে প্রায় 30 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে আর বেকারত্ব বেড়ে গেছে। এই সময়কাল মানে কোন কতটুকু? 25 সালের মধ্যেই বলছে, মানে এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকার আমলে। তাহলে
উনি অন্ততপক্ষে সাধারণ মানুষকে যাতে স্বস্তি দিতে পারি, কর্মসংস্থান করতে পারি, এটা দরকার ছিল। আমাদের তো একটা ছোট্ট ডিমান্ড ছিল যে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু করো, আর জাতীয় ন্যূনতম মজুরি সবার মানে বিভিন্ন সেক্টর যা আছে চালু করো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিন্তু সেটা কয় লক্ষ বলে, তা সেইটা তো মেলে না, এখানে তো লক্ষ লক্ষ মানুষ, তা সেইটা করা দরকার। এবং এটা করা দরকার এই কারণে, কারণ এইবার আন্দোলনের একটা বড় ব্যাপার ছিল বৈষম্যহীনতা। তো বৈষম্যহীনতার লেশ কিন্তু আমরা এখানে দেখলাম না। তার মানে আমি বলছি যে সার্বজনীন রেশন ব্যবস্থা, জাতীয় ন্যূনতম মজুরি, এইটাও হলো না। বরঞ্চ আপনি দেখবেন যে কর কিন্তু বিভিন্ন জায়গায় এমনভাবে বসানো হয়েছে যা আপনাকে মানে কি বলবো যে নানাভাবেই জনগণের কাছ থেকে নেওয়া হবে, এটা স্বাভাবিক। এটা একটু হাস্যরস সৃষ্টি করেছে, কিন্তু হাস্যরস হিসাবে আমি বলছি না, দৃষ্টিভঙ্গির বিষয়টা আমি বলছি। যেমন দেখবেন বলা হয়েছে যে নোবেল পুরস্কার পেলে ওই অর্থ থাকবে করমুক্ত, ক্লিয়ার। কিন্তু কর বসানোর ছোট্ট দুইটা খাতের কথা বলি আপনাকে, অনেক খাত আছে। সার্জারিক্যাল যে যন্ত্রপাতি তার উপরে বসানো হয়েছে। আমাদের শ্রমিকদের একটা কল্যাণ তহবিল আছে, অর্থ আছে, তার উপরে 10% কর বসানোর প্রস্তাব করছে। তাহলে আপনি যাবেন কোথায়? এটা হচ্ছে আমি বলছি টাকার থেকে দৃষ্টিভঙ্গিটা কোথায়। যে কথাটা আপনি বললেন, দেখেন কালো টাকা সাদা করা। তাহলে আমি একটু আপনি সেখানে যাওয়ার আগে আমি একটু আসি, সেটি হচ্ছে আপনি আইএমএফ এর প্রসঙ্গ বলেছেন, প্রেসক্রিপশন আইএমএফ এর এই বিষয়টি আপনারা যারা অন্যরাও আপত্তি আছে, বাম আন্দোলনের মনে হয় একটু বেশি সবসময় আছে, কিন্তু আইএমএফ এর এই প্রেসক্রিপশন ছাড়া চলার কি আমাদের মতো তৃতীয় বিশ্বের সুযোগ আছে? এরকম কোনো রেকর্ড আছে? আমি আসছি সেই পয়েন্টটাকে পরে, তার আগে ওই একটু কালো টাকার কথাটা আসলে বলি। কালো টাকা সাদা করার কথা ওনারা একটু ব্যাখ্যা দিলেন যে আমরা তো বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি, কিন্তু দেখেন আমরা খুব সাধারণভাবে কালো টাকা সাদা বলি। কালো টাকা সাদা মানে আপনি যে আয় করলেন ওই আয়ের কোনো বৈধতা নাই, আপনি এটা দেন কিভাবে, কারণটা দেন কিভাবে আমি একটু জোরের সাথে বললাম, কিসের ভিত্তিতে জানেন? আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে অনুপার্জিত আয় করা ভোগ করার অধিকার আপনার নাই। তা আপনি তাকে দায় মুক্তি দিয়ে দিলেন যে আপনি কিছু টাকা সরকারকে দিলেই আপনি সাদা করতে পারবেন। নো, এটা তো হয় না। এটা তো সব সরকারই দেয়, কিন্তু আসলে হয় কত? হয় না দেখেন, এটা হয় না। নৈতিকভাবে আমি পরাজিত হই, নৈতিকভাবে পরাজিত হই। এবং এইটাই যেটা হয়, ওই যে আমি একটু বললাম দৃষ্টিভঙ্গিটা বলেই আমি কথাটা তুললাম, তাতে হয় কি জানেন, ধরেন XYZ সে হয়তো এই অনৈতিক আয় করার চিন্তা করার কোনো অসুবিধা নেই, এই 10%, 15% বা 20% দিয়ে সাদা করে ফেলবো। তার মানে যদি সে বুঝতো, আপনি একটু কল্পনা করুন তো, ধরেন বাংলাদেশে কিচ্ছু না, আপনি একটা জিনিস খালি করতে পারেন, প্রকৃত আয় ছাড়া 1 টাকাও ব্যয় করার বা ভোগ করার অধিকার নাই, কোনো দুর্নীতি থাকতো। কিন্তু যদি আপনি একটু ফাঁকফোকর রাখেন, ওই যে কোনো ভাবে আয় করি, সরকার এটা লিগ্যাল করে ফেলা, সর্বঙ্গে ব্যথা, কোথা মলম লাগাবেন কোথা, ভাই এটা কারেক্ট আছে। এইবার আসি এই যে এই কথার সাথে আপনি একটু আগে যা প্রশ্ন বলেছেন আমি তার উত্তর দিতে চাই। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক সেটা তো একটা ব্যাংক, তাই না? তারা যে টাকা দেয়, সুদ ছাড়া কি টাকা দেয়? দেয় না। আমার দৃশ্যত দেখি সুদের হার কম, তা টাকার পরিমাণ যখন বেশি হয় সুদের হার কম হলেও কিন্তু বড় টাকা। আমি প্রসঙ্গক্রমে সরাসরি ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কথার আগে একটু বলি, আপনি কি খেয়াল করছেন যে আমাদের দেশের সুদ কি পরিমাণ? যদি গতবারের তথ্য দেখি, কারণ এইবার আমি সবটা দেখতে পারিনি, 18.5 লক্ষ কোটি টাকা ছিল ঋণ, এইবারও প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নেওয়ার কথা। এবং দেখেন আমাদের 7,90,000 কোটি টাকার যে বাজেট হলো ঋণ পরিশোধের জন্যে 1,26,000 বা 22,000 কোটি টাকা রাখার কথা। তাহলে আপনি কত পার্সেন্ট? 22 কত পার্সেন্ট চলে গেল। তার মানে আমরা এর আগে সরকার যখন বাজেট দিয়েছিল, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছিলাম এটা ঋণ করে ঘি খাওয়ার বাজেট। এইবারে আমরা দেখছি এই বাজেট কোনো বৈষম্য মুক্ত করবে না, জনকল্যাণও কাজ করবে না। কারণটা হচ্ছে তারা একই ধারায় বাজেট প্রণয়ন করেছে। এইবার আসি আপনার প্রশ্নে, IMF যখন ঋণ দেয় খালি সুদ না, তারা কিন্তু কতগুলো শর্ত চাপিয়ে দেয়। যেমন দেখবেন আমাদের উপদেষ্টা মহোদয় বললেন যে আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না, শব্দটা খেয়াল করেন, আপাতত। তার মানে কিন্তু প্রেশার আছে, বাড়াইতে হবে, আপনি আরো কিছু করতে হবে। তাহলে এই কাজগুলো যে শর্ত দেয়, আমরা আমাদের যা আছে এইটা নিয়ে যদি আমরা নিজেরা চলতে পারতাম, এবং আমি যদি কি বলে শর্তমুক্ত কোনো ঋণ থাকে নিতে আমাদের আপত্তি নেই। ধরেন মহাজন টাকা নিয়ে বসে আছে, যার টাকা আছে, আপনি যদি প্রেশার করতে পারেন
তখন কিন্তু শর্তমুক্ত হইলেও আপনাকে দেবে। কিন্তু এই যে ঋণ করে ঘি খাওয়ার প্র্যাকটিস, এটি তো তৃতীয় বিশ্বের সব দেশেই আছে, কিভাবে বের হবেন? এটি কি সুযোগ আছে? না, আমরা মনে করি সুযোগ আছে। আমরা মনে করি সেটা হচ্ছে, ধরেন যদি আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি যে আমার সেখানেই তো পিপল পারসেপশন, এবং আমি যদি আগের চেয়ে ভালো না খেতে পারি, না চলতে পারি, সাময়িক সময়ের এই অসুবিধাটা তো আমরা মেনে নেওয়ার কিন্তু আমার জাতি না। এটা ঠিক, সেটা আপনি সাধারণভাবে বলেছেন, কিন্তু আমি বলছি যদি আমরা মানুষকে ওইভাবে তৈরি করতে পারি যে আমি ঋণ করে আজকে হয়তো ঘি খাচ্ছি, কিন্তু লং টার্ম তুমি তোমার ছেলে, তার ছেলে বা ছেলে মেয়ে তার উপরে বর্তাবে, সুতরাং আমরা যেটা আছি সেইটা করি। এটা হয় না কারণে কি, যখন উপরে যখন একটা মানুষকে দেখে সে অনুপর্জিত হয়, অনেক ভোগ করছেন, তখন সে নিজেরটা বেশি চায়। কিন্তু আমি বলছি কথাটাই, আপনার যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, তখন শুধু IMF দেখতেছি, দেখবেন যে পৃথিবীর অন্যান্য জায়গায় আরও নানা ধরনের এখন অর্থ ব্যবস্থা গড়ে উঠতেছে, আপনার টাকা পেতে কিন্তু অসুবিধা হবে না, আপনি বিনা শর্তেও পাইতে পারবেন, যদিও এরকম গার্ডস নিয়ে দাঁড়াতে পারেন। কিন্তু আমরা দেখছি এই গার্ডস নিয়ে দাঁড়াতে পারছে না বলেই অতীত দিনের সরকারগুলো যেটা করেছে এখন সেটা করছে। উনি এই গতানুগতিকতায় যাওয়ার জন্য এই কাজটাই করেছেন। আমরা বাজেট নিয়ে কথা শুনছিলাম, আমরা বাজেট নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। যে বিষয়টি সুস্পষ্টভাবে জানতে চাই যে আমাদের এই বাজেট কিংবা অর্থনৈতিক বিষয়ের উপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ঋণদাতা প্রতিষ্ঠান বলেন, অথবা অনেকে আপনাদের পরিভাষায় তাদেরকে 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বলে থাকেন, তো সেখান থেকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে? তাদের সাথে একদম বের হয়ে নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার এই তৃতীয় বিশ্বের আমাদের মতো দেশের আসলে আদৌ সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতা, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু বেশি মাত্রায় যানজটের কারণে আমার পৌঁছতে বিলম্ব হয়েছে বলে। আপনি যে প্রশ্নটি বলেছেন সে প্রসঙ্গে আমার উত্তর হচ্ছে যে অর্থনীতিতে নতুন করে প্রাণশক্তি যোগান দেওয়ার একটি বিষয় বর্তমান সরকারের সামনে আছে, যেটা সরকার মনোযোগ দিচ্ছে না। সেটা হচ্ছে এই যে যত লুটেরারদের সম্পদ বিভিন্ন জায়গায় আদালত কর্তৃক জব্দ হয়েছে, এইগুলোকে অন্য জায়গায় বিক্রি করে দিয়ে এখান থেকে যে অর্থটা পাওয়া যাবে, সে অর্থটা প্রায় 1 লাখ কোটি টাকার মতো এখানে যোগান দেওয়া সম্ভব হবে, একটা খসড়া হিসাবে দেখা গেছে। সেইটা যদি এই বাজেটের সঙ্গে তারা যোগান দিতে পারত, তাহলে কিন্তু IMF এর কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত শর্ত নতশিরে মানতে বাধ্য হওয়ার কথা ছিল না। ওই প্রতিষ্ঠানগুলোর থেকে নিজেদেরকে স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেদের মতো করে অর্থনৈতিক পথরেখা তৈরি করতে হলে একটু ধীরে ধীরে এগোতে হবে, কয়েকটা স্টেপ নির্ধারণ করে তারপরে এগোতে হবে। সম্ভব না এমন কোনো বিষয় না। এই এশিয়ায় মালয়েশিয়ায় এটা করে দেখিয়েছে, সিঙ্গাপুর এটা করে দেখিয়েছে। আমাদের দেশটা অনেক জনসংখ্যায় আধিক্যের কারণে এবং নানা রকমের রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা হয়তো একটু পিছিয়ে আছি, কিন্তু এটা সম্ভব একটা সুষ্ঠু এবং সুচারু পরিকল্পনার মাধ্যমে। যেটা আমি বললাম ওইভাবে তারা এটা শুরু করতে পারতেন, বর্তমান বাজেটে একটা পেছন থেকে শক্তি যোগান দিয়ে। সেটা তারা করেননি, তারা প্রচলিত পদ্ধতির উপরেই অন্তর্বর্তীকালীন হিসেবে অন্তর্বর্তী একটা বাজেট দিয়ে তারা চুপ হয়ে গেছেন। অর্থনৈতিক যে একটি অভ্যুত্থানের পরে আমাদের পার্শ্ববর্তী দেশের তো উদাহরণ আছে, শ্রীলঙ্কার যে ভঙ্গুর অবস্থা হয়ে গিয়েছিল। বাংলাদেশের এই 7-8 মাসে অন্তর্বর্তী সরকারের যে প্রোগ্রেস কিংবা অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর যে জায়গাটা, সেটিকে কিভাবে দেখছেন? সেটি কি আশাবাদী করে তোলার মতো? না, আশাবাদীগুলো তো তোলার মতো না, এই কারণে যে বর্তমান যিনি সরকার প্রধান আছেন তিনি তো সারা বিশ্বে সম্মানিত একজন মানুষ, আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, এবং উনি বেসিক্যালি একজন অর্থনীতিবিদ। এখন মাইক্রো ক্রেডিট বলেন আর ম্যাক্রো ক্রেডিট বলেন, যে দিক থেকে আমরা বিচার করি, মানুষের একটা বিশাল প্রত্যাশা ছিল যে উনি হয়তো অর্থনৈতিক দিকটাকে অনেকটা দূর এগিয়ে দিয়ে যেতে পারবেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। কিন্তু এই বাজেটটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে তাৎক্ষণিকভাবে। কারণ ইনভেস্টমেন্ট ফোরামের যে আহ্বান হাকডাক করে ডক্টর ইউনূস সাহেব করলেন, সেখান থেকে একটা টাকাও ইনভেস্টমেন্টের জন্য কোনো কমিটমেন্ট কেউ করেনি। এক। দ্বিতীয় হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের পক্ষ থেকেও নতুন করে বিনিয়োগ হচ্ছে না। সবাই বলছে নির্বাচিত সরকার ছাড়া আমরা তো অর্থনৈতিক ঝুঁকি নেব না, আমাদের ব্যবসার ঝুঁকি নেব না। তো দেশীয় উদ্যোক্তাদের যখন এই অবস্থা, বিদেশি উদ্যোক্তারা তো আরো বহু দূরে, যোজন যোজন দূরে তারা অপেক্ষা করছেন। তারা আসছেন, ঘুরে দেখে যাচ্ছেন পরিস্থিতি কি, এবং জিজ্ঞেস করছেন নির্বাচন কবে, নির্বাচন কবে। এই কথাটার উত্তর না মিললে তো ওই দিকটায় উত্তর আপনি খুঁজেও কোনো চেষ্টা করলেও পাবেন না। প্রিন্স ভাই, ওই কথার উত্তর কি গত 2-3 বারের মিটিংয়ে
আপনারা পেয়েছেন? আজকেও মিটিং হলো। এই যে নির্বাচন ছাড়া বিনিয়োগ হবে না, নির্বাচন কবে, সেই উত্তর আলাল ভাই সেই উত্তরটা বলছেন যে এটি জরুরি। আপনাদের সাথে মিটিং এ কি সেই উত্তর আপনারা খুঁজেছেন কিনা, কতটুকু পেয়েছেন? না, প্রথম কথা একটু বোধহয় মিটিং নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়। একটা শুনে রাখেন, এই পর্যন্ত কিন্তু সরকার, আমি সরকার মানে ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদকে মিন করছি, আমার জানা মতে কোনো দলের সাথে সুনির্দিষ্টভাবে সংলাপ বলতে যা বোঝায় করেনি। একটা ঘটনার প্রেক্ষিতে বসেছে, এই গেল এক। 2 নম্বর, আমরা একটু বেশি সময় নিয়ে, এটা আন্তরিকতার সাথে হয়েছে, সেইটা হয়েছে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য প্রতিনিধির সাথে। সেইখানে বিনিয়োগটা এরকম আলোচনা আসেনি। কিন্তু আমি একটু কুইক এ ব্যাপারে একটু খালি ছোট্ট রেসপন্স করি। আমি দেখলাম যে এই যে ঢাকঢোল পিটিয়ে আলাল ভাই বলেছেন, খুবই কারেক্টলি বলছেন, এবং আসবে না তারা একটা নির্বাচিত কি বলে যে সরকার ছাড়া, স্থিতিশীলতা ছাড়া, এটা নিশ্চিত। আমি দেখলাম ওই যে যে ভদ্রলোক নিয়ে আসছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত, ওই যে আশিক সাহেব জি চৌধুরী, তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম। আমি একটু ফিরে যাই পজিটিভ জায়গা থেকে, যদি আমি ভুল শুনে না থাকি। শুনলাম তিনি বলছেন যে যারা আসছিল তারা 30টা কোশ্চেন করেছে, তার মধ্যে আমরা 16টার আনসার করতে পেরেছি, বা এরকম একটা 18টা। তা কি বোঝার দরকার নেই, এটা আমরা বুঝি যে এইখানকার নিশ্চয়তা চায় ঠিক মতো। এইটা আমরা 2 মাস পর পর মনিটর করছি বলে নেক্সট 2 মাসে তাদেরকে জানাবে, এবং আমরা ডিসেম্বরের মধ্যে আশা করি কোনো একটা। যদি এটা বলে থাকে, দেখেন এটাই তো আসল কথা, আমি কাউকে দোষারোপের জায়গায় যাচ্ছি না, ওটা তো কারেক্টই। যদি সেই অর্থে বলে থাকে, তার মানে অন্যরাও যেটা চিন্তা করছে যে ডিসেম্বরের মধ্যে তুমি তোমার পরিবেশ পরিস্থিতি এমন উন্নততায় নিয়ে যাও যে আমি একটা স্থিতিশীল সরকার পাই, তাহলে কেবলমাত্র আমি আসার বিষয়টা বিবেচনা করব। তাহলে দেখেন, এর সাথে আমি অটো মিলিয়ে নিচ্ছি যে আমরা মানে গণতান্ত্রিক আন্দোলনকারী অধিকাংশ রাজনৈতিক দল, আমরা কিন্তু পরিষ্কার ভাষায় বলেছি 2025-এর মধ্যেই আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, এবং সেটা নির্বাচন ব্যবস্থার জন্য মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওটাই করেই সম্ভব। এটাই আমরা বলেছি। তো এইটার সাথে আপনি বিনিয়োগের যে পয়েন্টটা বললেন ওইটাই মেলা। আর যে এই আলোচনা হয়েছে, অ্যাকচুয়ালি বিনিয়োগ কোনো এজেন্ডা ছিল না বলে ওইখানে আলোচনা হয়নি। আমি খালি একটা কথা তবুও বলি, না এটা নাহলে আমার ভুল তথ্য হবে, যে এই যে বিনিয়োগ বোর্ড, তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছিল, আমাদের পার্টিও ছিলেন। এবং আমি নাম উচ্চারণ করেই বলি, আলাল ভাইকেও জানার জন্য বলি, হয়তো পত্রিকায় দেখতে পারেন, আমাদের পার্টির প্রতিনিধি ছিলেন আমাদের দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, আমাদের পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম আকাশ, তিনি এবং আমাদের আরেকজন প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহিল কাইম, এই দুজন উপস্থিত ছিলেন। সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে আপনি যে এই যে বিনিয়োগের একটা কাজ করলেন, তা আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারের লোক, তা আপনি কত দিনের জন্য করছেন? আপনি যদি মনে করেন আপনার ডিউরেশনটা কি, সেটা আগে নিশ্চিত করেন, এবং আপনার ডিউরেশনটা আপনি যদি অন্যদেরকে না বুঝাইতে পারেন, এবং আপনি যদি অন্যদেরকে না বুঝাইতে পারেন যে আমরা একটা নির্বাচনের পরে কবে নির্বাচিত সরকার আসবে, তাহলে আমরা যা বুঝি আপনি কোনো ইনভেস্টমেন্ট পাবেন না। আমাদের পজিশন এইটা। তা পার্টির পক্ষ থেকে যেটা বলে আসছি আজকেও সেখানে আমরা বললাম, এবং ওইখানে আমরা যতদূর জানি এম আকাশের এই কথার উত্তরে, মানে কমিউনিস্ট পার্টির প্রতিনিধি অর্থনীতি এম আকাশের কথার উত্তর কেউ কোনো দ্বিমত করতে পারে। ধন্যবাদ আলাল ভাই। আমরা একটু একদমই এই যে সদ্য গতকালকে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত কমিশনের মিটিং হয়েছে, আজকেও হয়েছে, সেটির একটু জায়গায় যেই সেটি হচ্ছে যে এতদিন মনে করা হতো যে বোধহয় এনসিপি যারা, তারা বোধহয় নির্বাচন নিয়ে একটু হয়তোবা দেরিতে চাচ্ছে, কিন্তু কালকে বলেছে যে জুলাইয়ের মধ্যে সনদ হোক, তারপরে রোডম্যাপ হোক, তার মানে কাছাকাছি বিএনপির। আপনাদের সাথে কি এই এনসিপির এই বিষয়ে আগেই কথা হয়েছে, নাকি এটিকে কতটুকু অগ্রগতি দেখেন? এবং একই সাথে অ্যাড করি, জামাত আমির আজকে বলেছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে উনি দাবি করেছেন নির্বাচনের। তাহলে কি এইটির মাধ্যমে নির্বাচনের সময়সূচি নিয়ে যে একটু দূরত্ব ছিল রাজনৈতিক দলের, সেটি কি কমলো, এবং অন্তর্বর্তী সরকার সেই দিকে কতটুকু আগাচ্ছে বলে মনে হয়? দাবির না, অন্তর্বর্তী সরকার সেদিকে খুব বেশি করে আগাচ্ছে এমনটা আমাদের কাছে মনে হয় না। কারণ আপনি মনে করে দেখেন যে আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের নির্বাচন কমিশন তাদের একটা সমস্ত কমিশনারদের সাথে নিয়ে একটা সভার পরে সিইসি প্রেসে বললেন আমরা যে কোনো ধরনের নির্বাচনের জন্য প্রস্তুত। 2 মাস আগে। এবং যে আসন পুনর্বিন্যাসের শুনানিগুলো তারা কিন্তু শুরু করেননি। এই জিনিসগুলো তো খুব লক্ষণীয়। তো তার থেকে আমরা মনে করছি যে সবকিছু, সমস্ত প্রতিষ্ঠানগুলো, অর্গানগুলো সবই নিজেদের মতো করে প্রস্তুত আছে।
প্রস্তুত নাই বোধহয় শুধুমাত্র সরকারের লোকেরা এবং সরকারে যারা আছেন তারা। কারণ আমরা দেখেছি নির্বাচনের কথা বললে পরেই কেন যেন ওনারা গোস্বা করেন, হঠাৎ হঠাৎ করে গোস্বা করেন। এত তো গোস্বার তো কিছু নাই। একটা ভোটের অধিকারকে অপমান করা হয়েছে 1971-এ, সম্মান জানানো হয়নি। সেই জন্য যদি 9 মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হতে পারে, তা আমরা তো 10 মাস অপেক্ষা করলাম, 10 মাস পরেও তো নির্বাচনের তারিখ নাই। সেইটা সেরকম আরেকটা হোক এমন আমরা প্রত্যাশা করি না, কিন্তু আমরা তো এই জাতি তো ওরকম করে একসময় দেখিয়েছে, সেটা তো ওনাদের বোঝা উচিত। ডক্টর ইউনূস সাহেবের প্রতি সম্মান রেখেই বলি যে ওনার যে 666 কোটি টাকা কর ফাঁকির মামলা ছিল সেটা তো সমাধান হয়ে গেছে। ম্যান পাওয়ারের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স তো উনি করে নিয়েছেন, উনি তো প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স করে নিয়েছেন, সেগুলো তো কোনো সমস্যা হয়নি। কিন্তু বাজেটে দ্রব্যমূল্য কমানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন সাধারণ মানুষের কাছে, এটার তো কোনো উত্তর নাই। এই 10 মাসে কতবার উনি বিদেশে গিয়েছেন আপনি দেখেন পরিসংখ্যানটা। পকেটের টাকায় গিয়েছেন তো রাষ্ট্রীয় কোষাগার সেটি যদি খরচ করে, প্রতিবার যান, প্রতিবারই একটা করে পিএইচডি নিয়ে আসেন। শেখ হাসিনা যেটা করতো ডক্টর ওয়াজেদকে টেক্কা দেওয়ার জন্য, সে একই রকম হয়ে যাচ্ছে না বিষয়টা। রাষ্ট্রীয় আচারের এইগুলো কি স্কিপ করার সুযোগ আছে? রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই বিষয়গুলো আছে। যখন রাষ্ট্রের আর্থিক অবস্থা অসচ্ছল থাকে, রাষ্ট্র লুটেরাদের কর্তৃক ধর্ষিত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে, সেই সময়টা যতটা অর্থনৈতিক সাশ্রয় করা যায় সেটাই হলো দেশপ্রেমিক যে কোনো সরকারের একটা নমুনা বা ইচ্ছা, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এখানে খরচ আরো বাড়ানো হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি, বিএনপিও নয় নিশ্চয়ই। কতটা আগালো? 15 জুলাইয়ের মধ্যে সবাই দাবি করছিল, সেখানটায় আজকে আমরা যতটুকু জানি গতকালকে বলা হয়েছিল যে যেগুলোর ব্যাপারে কাছাকাছি আছে, ঐক্যমত নয়, সেগুলোর আজকে কাছাকাছি করার চেষ্টা হবে। তো আপনাদের পক্ষ থেকেও প্রতিনিধি আজকে গিয়েছিল, সেটি কি মনে হয় যে সমাধানটায় পৌঁছে যাবে? শুনুন, 200 তো কতটি এজেন্ডা এই সমস্ত কমিশনগুলোর পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলোকে সামারাইজ করে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে পেশ করা হয়। তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সের ব্যাপার এটা। জাতীয় ঐক্যমত কমিশন সেগুলো আমাদের কাছে নিয়ে আসেন। 207টি সম্ভবত, 207টি অথবা 209টি, 166 হ্যাঁ না বুঝছি, যেটা তার 87% সঙ্গে বিএনপি একমত হয়েছে। অনলি 13% নিয়ে একটা হ্যাঙ্গিং আছে। সেগুলোও যে আমরা যখন যদি দেখি যে আমাদের সাথে বন্ধু সংগঠন যারা আন্দোলনে ছিলেন নিশ্চিতভাবে তারা সেটার ব্যাপারে পজিটিভ থাকেন, তাহলে আমাদের পক্ষ থেকে আরো পজিটিভনেস এখানে যোগ হতে পারে। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় আসছিল, সেখানটার ব্যাপারে আসলে কতটুকু আমাদের সংস্কার প্রস্তাবে যেটা আছে 31 দফা সংস্কার প্রস্তাবে, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা বলেছি যে 70 অনুচ্ছেদের মধ্যে শুধু জাতীয় প্রতিরক্ষা নীতি, জাতীয় বাজেট এবং সাংবিধানিক যে ধারা সেইগুলোর পরিবর্তনের মতো বা সেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এরকম বিষয়গুলো বাদে আর সবকিছু উন্মুক্ত করে দেওয়া হবে। আমার দলের সদস্য আমার দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারবে। আমরা ফিরছি রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। আপনারাও ছিলেন 30 দলের যে বৈঠক হলো সেখানে। তো গতকালকে নিশ্চয়ই আপনাদের একটা ইন্ট্রোডিউসিং সেশন ছিল যতটুকু জানি। আজকে যেখানে যেখানে একটু দূরত্ব ছিল সেই দূরত্বগুলো ঘোচানোর কথা, কতটুকু দূরত্ব ঘুচলো? জুলাই সনদের খবর কি? আচ্ছা, আমি সময় কম, কংক্রিট ফর্মে বলি। আমার বিবেচনায় যেহেতু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল এবং 2 জন প্রতিনিধি গতকালও যাওয়ার কথা ছিল, আজকেও ছিল, আমাদের প্রতিনিধিরা ছিল। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য এখন বলি, গতকাল বলি নাই। যেমন গতকালকে সভাটা এটা অপ্রয়োজনীয় ছিল। কেন? আমি সময় নাই, চিঠি আমি দেখাইতে পারি। কারণ এটা ওনারা বলেছেন যে 2য় পর্বের উদ্বোধন, তো এটা উদ্বোধন করার কি আছে? নাম্বার 1। 2 নম্বর, বুঝতাম যে এখন যে ইলেকশন নিয়ে কথাবার্তা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা এটা নিয়ে একটা অ্যাড্রেস করবেন যেটা আমাদের মধ্যে এই যে সংকটটা তৈরি হয়েছে দূর করবে। উনি অল্প কথা বলে সমস্ত দলকে কংক্রিট 2 মিনিট বলতে সময় দিয়েছেন শুভেচ্ছা জানাইতে। তা আপনি বোঝেন 2 মিনিটে কি শুভেচ্ছা জানানো যায়। সুতরাং যার যার কথা অল্প একটু করে বলেছে এবং এটা কিন্তু ছিল 2য় পর্বের উদ্বোধন। সুতরাং ওইখানেই শেষ হয়েছে, এটা মেজর না। তবে যদি ওনাদের মিনিমাম সেন্স থাকে, আমি বলবো, আমি শব্দটা খুব সচেতনভাবে বুঝেই বলছি, অধিকাংশ দল এই 2 মিনিটের মধ্যেই প্রায় 1-2টা দল বাদে বলছে যে আপনি করিডোর, তারপরে বন্দর, এটা আপনার ইস্যু না, এগুলো হাত দিয়েন না এবং আপনি দ্রুত এই বছরের মধ্যে নির্বাচন দেন। তাহলে এইটা উনি একটা সিগন্যাল পেয়েছে,
তার আলামত যদি দেখি তাইলে আমি বলবো ওই সভাটা ভালো ছিল। এই আর আজকে যেটা হয়েছে ওই যে যেটা বললেন সেটার ব্যাপারে আমার পজিশন আমাদের বলি, এই 4টা পয়েন্টে আমি সময় নাই বলে আর বলছি না, আমাদের পজিশন বলেছে। কিন্তু আমরা মনে করি এই আলোচনাটার ব্যাপারে আমরা ওই মিটিংয়ে এখানে এই যে ওনাদের ভাষায় বোধহয় 32টা দল, আমরা কিন্তু লিখিত যা দিয়েছিলাম তাতে যে ঐক্যমত্য আছে ওনারা সেইটা প্রচার করলেও এটা লাগতো না। এবং এইখানে ওনারা যেটা করেছেন, আমি একটু বিনয়ের সাথে আজকে বলছি ওনাদেরকে, যদি কেউ শুনে থাকে, ওনারা এটা আলাল ভাই আপনাকেও বলি, এটা খোঁজ নেন, ডিবেটিং ক্লাব করছে। তো একটা পলিটিক্যাল, ধরেন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ করতে চান, আমি সমাজতন্ত্র করতে চাই, এই জায়গায় তো আমরা কেউ ছাড় দেবো না। তার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশের চিন্তা করবেন, কিভাবে পথরেখা করবেন, আমি সমাজতন্ত্র করব। তো এইটা কি ডিবেটিং ক্লাব করে কি পারবো? ডিবেটিং ক্লাব ওনারা তো আজকে করেছেন, যার জন্য আজকে সভাটা ওনারা সম্পূর্ণ করতে পারেন নাই এবং এটা অসম্পূর্ণ রেখে শেষ করেছেন। তা আমি অনুরোধ করব ওনারা যাতে ডিবেটিং ক্লাব না করেন। অধিকাংশ দলের মত, যেটা আমাদের 5ই অক্টোবর গত বছরে ইউনূস সাহেবের সাথে কথা হয়েছিল, যতটুকু ঐক্যমত ছিল বলুক, এটা ঐক্যমত আর এটা নাই, যার যার এটা নিয়ে জনগণের কাছে যান, ভোটে জিতে আপনারা কাজ করেন, এটা করেন। আরেকটা কথা বলি, করিডোর বন্দর সরকার যদি ফিরে না আসে, আমরা আগামী মাসের 27-28 তারিখে ঢাকা টু চট্টগ্রাম পুরো জাতিকে নিয়ে, এটা জাতির লং মার্চ, সাম্রাজ্যবাদী লং মার্চ হবে এবং যথাসময় নির্বাচনের দাবি আমরা আদায় করেই ছাড়ব। অনেক ধন্যবাদ। আমি একটু সেই নির্বাচনের দাবি আদায়েরই আলাল ভাই জায়গায় যাচ্ছি। আর দাবি তো করছেন ঠিক আছে, কিন্তু অন্য অনেক দল দেখলাম যে প্রার্থী ঘোষণা কেউ কেউ করছে, যদিও নির্বাচন একটু পরে হলেও অসুবিধা নেই বলছে। সেখানে আপনাদের প্রস্তুতি কতটুকু? আপনারা কি একদম সুনির্দিষ্টভাবে আপনাদের প্রার্থীদের নির্দেশনা দিতে পেরেছেন কে কোথায় ইলেকশন করবে, এগুলো আপনাদের প্রস্তুতিটা একটু? না, এটা আমরা দিতে পারি না। এই কারণটা হচ্ছে যে আমরা বিশাল অবয়বের একটা রাজনৈতিক দল, বহু বিস্তৃত, কিন্তু একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের কথা বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন, অথচ তারা প্রার্থী ঘোষণা করে বসে আছে আরো 3 মাস আগে থেকে। তাহলে আপনাদের চেয়ে তারা এগিয়ে গেল তো? হ্যাঁ, তারা এগিয়ে গেল, রাইট। আরেকটি দল তাদের এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি, তারা আবার পিছিয়ে গেল। তো এই যে মাঝখানে যে তাদেরকে কি আপনারা সাথে নিচ্ছেন, এরকমও তো অনেক সব কথা আসতেছে। কথা তো থাকতেই পারে। শোনেন, বিএনপি নিয়ে যদি আলোচনা না হয়, সমালোচনা না হয়, তাহলে হবে কি তেরে মেরে পার্টিকে নিয়ে? হবে তো বিএনপিকে নিয়েই। না, বিএনপি তো আগে থেকে একটি জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়ে এসছে। তো যদি এনসিপি তারা যদি দল হিসেবে আত্মপ্রকাশ করে, যদি নিবন্ধন হয়, তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা হিসেবে তাদেরকেও কি সে জাতীয় সরকারে আপনারা আহ্বান জানাবেন? অসম্ভব কিছুই না। জাতীয় সরকারের মধ্যে তো সবাই থাকতে পারে, মত দ্বিমত, ভিন্ন মত এবং সবশেষে তো একমত। জামাতের ব্যাপারেও কি একই আপনাদের মত? না, জামাতের ব্যাপারটা জামাত নিজেও অনেকটা জটিল করে ফেলেছে। এ ব্যাপারে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের বিশ্লেষণ ছাড়া আমি কিছু বলতে এখানে রাজি না। তবে আমি একটা জিনিস আপনাকে বলি যে বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে কিন্তু একটা দ্বৈরথ আছে। দ্বৈরথটা কীরকম আপনি দেখেন, দেশাত্মবোধক গান যেমন ধরেন, সবকটা জানালা খুলে দাও না, কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানগুলো খুব জনপ্রিয়। আবার একই সঙ্গে তুমি বন্ধু কাল্লা পাখি, এটাও কিন্তু খুব জনপ্রিয় গান। আবার কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, সেটাও কিন্তু খুব জনপ্রিয়। কেমন একটা বিপরীতমুখী বিষয় এসে দাঁড়ালো না? তো এই বাংলাদেশের মানুষই কিন্তু, ওই যে আমি বললাম যে 71-এ শুধু একটা ভোটাধিকারকে সম্মান করা হয়নি, এই জন্য কত বড় একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়ে গেল। সুতরাং এটা যে কখন কোন দিকে গিয়ে টার্ন করবে, কোন ক্রস রোডে গিয়ে ক্রস ফায়ার হবে, এটা কেউ বলতে পারে না। আলাল ভাই, আমরা ইসলামিক দলের সাথে একাধিকবার আপনি মিটিং এ ছিলেন, দেখেছি বিভিন্ন ইসলামিক দলের সাথে, তাদের সাথে জোটটা কতটুকু আগালো, সেটি কি আপনার আসন ভাগাভাগির কোনো আলোচনা ছিল? না, ওটা ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা যারা আছি তাদের কর্মসূচিগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে নেওয়া। সেই প্রাপ্তিটা তো আমাদের হয়েছে। আপনার একটা ছোট্ট উদাহরণ, জামাত ডাকছে যে একসাথে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা, আপনারাও তারা যাতে ঐক্যবদ্ধ না হতে পারেন, প্রচেষ্টাটি কি সেটা? না, আমরা কেন সেটা প্রচেষ্টা চালাবো? জামাত সফলতা লাভ করুক, পারলে তো জামাতের কৃতিত্ব হবে তখন। তবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পায়েস রান্না করলে আপনার দুধ এবং চাল এবং সেটাকে ভালোভাবে মিক্স করা, কিন্তু তারপরেও দেখা যায় পায়েসের উপরে কখনো কখনো কেউ পেস্তা বাদাম দেয়, কখনো কেউ কিশমিশ দেয়, কখনো কেউ এলাচি উপরে গেঁথে দেয়, সৌন্দর্য বাড়ে, কিন্তু খাওয়ার জন্য কিন্তু ওগুলোর প্রয়োজন হয় না। এটুকুই বললাম, আর কোনো মন্তব্য করতে একদমই রাজি না। শেষ দিকে যে জায়গাটায় যাচ্ছি সেটি হচ্ছে যে অনেকেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা কিংবা এখন নির্বাচন কমিশন কতটুকু গ্রহণযোগ্য, নিরপেক্ষ কিনা, এটি নিয়ে এনসিপিও এর আগে কিন্তু পদত্যাগ দাবি করেছিল। সেখানে কি আপনি মনে করছেন যে এই নির্বাচন কমিশনও পুনর্গঠন হওয়া জরুরি,
যেহেতু তাদের ব্যাপারেও আপত্তি কোনো কোনো দল না, তুলছে। আপত্তি তো উঠতেই পারে। যে কথাটা আমি বলেছি যে মত দ্বিমত এগুলো যদি না থাকে সেই সমাজ, সেই দেশ তো একটা মৃত নাগরিকের দেশ হয়ে যায়। কিন্তু ভিন্ন মত থাকবেই, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, ভিন্ন মতের মানুষ থাকবে, আমার মতের মানুষ থাকবে, সবাইকে মিলেই তো বাংলাদেশ। যেই কারণেই তো বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ইচ্ছা করলেও আওয়ামী লীগ পরিত্যাগ করতে পারে নাই। তাদেরকে কখনো কখনো লিখতে হয়েছে বাংলাদেশি নাগরিক, আবার পরবর্তীতে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে একমত হয়েছে, হতে বাধ্য হয়েছে, কারণ মানুষের সেন্টিমেন্টটা তারা বুঝতে পেরেছে। সেই বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার ক্ষেত্রে যদি বিএনপিকে কোথাও ছাড় দিতে হয়, আমরা যে কোনো ছাড় দিতে প্রস্তুত। তারেক রহমান বুঝতে হবে যে বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন এটার পেছনে জি, আছে। তারেক রহমান আর কতদিন দেশের বাইরে থাকবেন? তারেক রহমান সাহেব দেশে ফেরার জন্য তো ব্যাকুল হয়ে আছেন। সমস্যা কি? কিন্তু আইনগত বিষয়গুলো, ওনার যে মামলাগুলো এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশনে আছে, সেই মামলাগুলো কিন্তু পুরোপুরিভাবে এখন পর্যন্ত সবগুলো কিন্তু শেষ হয়নি। এরকম আপনারা যারা আছেন তাদেরও তো মামলা আমাদেরও হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আর ওনার ব্যাপারটা তো এক না। কারণ জিয়াউর রহমান সাহেব তো একটা অপঘাতে তার মৃত্যু হয়েছে। মানে আপনারা সেই সংখ্যার জায়গায় আছে। বেগম খালেদা জিয়াকেও নানাভাবে নিগৃহীত করে প্রায় অচল করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখন আল্লাহর রহমতে উনি একটু সুস্থ হয়েছেন। ওনার নিজেরও অনেক নির্যাতনের চিহ্ন শরীরে এখন রয়েছে তারেক রহমান সাহেব এখন পর্যন্ত। উনি এসে আবার একটা কোনো রকম ঝুঁকির মধ্যে পড়ুক এবং আইনগতভাবে কেউ চোখ তুলে বলুক যে উনি তো এই মামলা বিদ্যমান থাকা সত্ত্বেও দেশে আসলো কিভাবে, অন্যরা তো পারে না। এই প্রশ্নগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরাই বলছি যে আপনি একটু ধীরে আসেন। অনেক অনেক ধন্যবাদ মজ্জেম হোসেন আল্লাল, এবং অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই বাংলাদেশ গড়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে, এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।